আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জনগণের বিরুদ্ধে ফ্যাসিবাদের হাতিয়ার না হতে পুলিশ বাহিনীকে শপথ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে মানবিক হওয়ার নির্দেশ। ঢাকার সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরিতে দিল্লিকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান। আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। জনস্বার্থ সম্পৃক্ত না হওয়ায় বাদ পড়েছে 1000-এর বেশি প্রকল্প। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। 10 মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেয়ার আশ্বাস সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের। এবং হাওরের পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, সরকারি সহায়তার তালিকায় অনিয়ম না করার আকুতি ভুক্তভোগীদের। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সে শপথ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শান্তি ও নিরাপত্তা। পুলিশকে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এ সময় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়াসিন রানার রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বহনকারী গাড়ি আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো 4 দিনের পুলিশ সপ্তাহ 2026। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। প্যারেড অধিনায়ক ডিএমপির উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের নেতৃত্বে বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দল সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। পরে খোলা জিপে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটাই বিএনপি সরকারের অধীনে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপন। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধকালীন পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। পুলিশ আর যেন কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার না হয় সেই শপথ নেয়ার কথা বলেন তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণ পুলিশের কাছে শান্তি ও নিরাপত্তা চায়। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। জাতিসংঘ শান্তি মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর পুলিশ কল্যাণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে পুলিশের দ্বারা নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করেছিল বলেও জানান তিনি। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। পুলিশকে বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে,
সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। এ সময় পুলিশকে আরও সুশৃঙ্খল ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মাঝে নানা অভিযোগ, সমালোচনা আর আস্থার সংকট রয়েছে। এমন অবস্থায় বদলে যাওয়া পরিস্থিতিতে আগামীর পুলিশকে একটি মানবিক এবং জনবান্ধব পুলিশ হিসেবে উপস্থাপন করাই বাহিনীটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা। বাংলাদেশের সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশি হত্যায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এমন হত্যা দেশের জনগণ আর দেখতে চায় না। রিজভী বলেন, ঢাকার সাথে সুসম্পর্ক রাখতে দিল্লিকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ সময় সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিষ্ঠা এবং সততার সাথে বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। গতকাল দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসাথে। এগুলো কিসের আলামত? এটা তো পৃথিবী, এটা তো বাংলাদেশ, এমনকি ভারতের জনগণও তো চায় না যে প্রতিবেশী দুটি দেশ, সেই দুটি দেশ শান্তিপূর্ণ থাকতে চায়। আপনি বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকবেন, এইভাবে তো একটি ভালো সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। মেগা প্রকল্পের বদলে আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চায় সরকার। রাজধানী আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের অনুষ্ঠানে একথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। ১৩০০টি প্রকল্প পরিকল্পনায় থাকলেও জনস্বার্থ সম্পৃক্ত না হয় বাদ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেমোক্রেসি যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা অ্যান্ড পাবলিক গুড আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। মূলধারার বাইরে থাকা মানুষদের অর্থনীতিতে সংযুক্ত করতে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না, এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। আগামী বাজেটকে বিগত দিনের দুর্নীতি ও অপচয়ের পরিপ্রেক্ষিতে মেগা প্রকল্প ভিত্তিক না করে বাস্তবমুখী করতে চান বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্য সেবার জন্য আফগানিস্তান চেয়ে বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। কিন্তু আগামীতে বাজেটও সেটা রিফ্লেকশন হবে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে রাজধানী মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ৮ জুন সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ঠিক করেছে আদালত। এদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ১/১১ সময়ে অমানবিক ঘটনার অভিযোগের পাশাপাশি জুলাই গণ আন্দোলনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই গণ আন্দোলনে 18 ও 19 জুলাই মোহাম্মদপুর ও ধানমন্ডিতে আন্দোলনকারীদের উপর চরম নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ
ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ 9 জন নিহত হন, আহত হন অনেকেই। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে। রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলেনুর তাপসের মধ্যে টেলিফোনের কথোপকথন ছিল উস্কানিমূলক ও অমানবিক। জুলাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের দায় এই আসামিদেরকেই নিতে হবে। এই মামলায় নানক ও তাপস সহ পলাতক রয়েছেন 24 জন। জনাব তাপস তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন যে তাহলে কি করব। কিছু কথাবার্তা বলার একটা পর্যায়ে বলেছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল উইপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল। চিফ প্রসিকিউটর জানান, 1/11 সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের যেসব ঘটনা ঘটেছে তার নেপথ্যে মূল নায়ক ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধেরও। 1/11 যে সরকারটি ছিল সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরো সরকারটাই তারা চালাতেন। জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। গত বৃহস্পতিবার মাসুদ উদ্দিনকে জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল 2। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হত্যাসহ আলাদা 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক 5টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। একই সাথে হত্যা, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপর 5 মামলায় আইভীকে দেয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। এর ফলে 10 মামলায় আইভীকে হাইকোর্টে দেয়া জামিন বহাল থাকল। তাকে মোট 12টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি 2 মামলায় ইতোমধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তার কারামুক্তিতে আপাতত আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও 2 মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। তবে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনই কারামুক্ত হচ্ছেন না। জুলাই গণ আন্দোলনে 2 জনকে হত্যার অভিযোগে ঢাকার মিরপুর ও রমনা মডেল থানায় এই 2টি মামলা করা হয়। জামিন চেয়ে গত বছর 2টি আলাদা আবেদন করেন আসাদুজ্জামান নূর। শুনানি শেষে রোববার জামিনের আদেশ দেন উচ্চ আদালত। 2024 সালের 15 সেপ্টেম্বর রাতে রাজধানী বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ঈদযাত্রা আরও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। তাই ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তায় সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব। বছর জুড়ে কৃষকের শ্রম, ঘাম আর স্বপ্ন সবই ভেসে গেছে হাওরের পানিতে। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা সুনামগঞ্জের অনেক কৃষক। তাদের আকুতি, সরকারি সহায়তার তালিকায় যেন কোনো অনিয়ম না হয়, কারণ এই সহায়তায় হয়তো কয়েক মাস পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য তাদের শেষ ভরসা। সুনামগঞ্জ থেকে ইহসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। এই যে পানি আইছে, পানি আইসা আমাদের বুকের উপর দিয়ে আমাদের সোনালি আবার আমরা নিজের হাতে ধান কাটছি। 1200 টাকা রোজ, কামলা পাওয়া যায় না। এত কষ্ট করে জমিন কইরা তার বাদে কি করবো,
নিজে কাইটা 1200 টাকা রোজ 2টা কামলা রয়েছি। আমি যে জায়গায় 60 মণ ধান পাইতাম এই জায়গাতে আমি মাত্র 14 মণ ধান পাইছি। বুক ভরা আশা নিয়ে যে ধান ফলিয়েছিলেন হাওরের কৃষকদের, সেই সোনালী ফসলই গিলে ফেলেছে বৃষ্টির পানি। অনেকের ঘরেই উঠেছে প্রত্যাশিত ফসলের মাত্র 3 ভাগের 1 ভাগ। তপ্ত রোদের নিচে বৃষ্টির পানিতে পচে যাওয়া ধানগুলোকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। গোলা ভরা ধানের স্বপ্ন ছিল যাদের, তাদের অনেকের ঘরেই এখন নেই এক মুঠো চালের নিশ্চয়তা। ভেজা ধানের প্রতিটা দানায় লুকিয়ে আছে তাদের চোখের জল, অপূর্ণ স্বপ্ন আর অসহায় দীর্ঘশ্বাস। হাওরের কৃষকদের এখন নিজেদের খাবার জোগাড় করতেই হিমশিম দশা। এর উপর গোখাদ্য সংকট এখন নতুন করে ভাবাচ্ছে তাদের। কৃষকদের চোখ এখন শুধু সরকারি সহায়তার দিকে, কারণ সেটিই হয়তো বেঁচে থাকার শেষ আশ্রয়। সরকার তালিকা করতেছে, আপনার কি নাম আসে তালিকায়, জানেন কিছু? না, নাম আছে করে আমি জানি না। তালিকা যারা নেয় কইরা নেয় এরাই খা। আপনারা পান না? আমরা ও দূরা যদি দেয় তো ও দূর। আগামী বছর মনে করো অনেক গরু যারা বেশি আছে রাখতে পারতো না, বেশি লাগবো 2-1টা রাখবো কি, আর এই দেশের জন্য বেশি লাগবো গরু আবার কিনবো। শুরুতে 98,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পুনরায় তা যাচাই বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। 3 মাস কি দেওয়া হবে, যে টাকার যে একটা অঙ্ক, এটা হওয়ার কারণে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আসলে মানুষের মধ্যে একটা মানে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়েছে, বিরূপ অবস্থা তৈরি হয়েছে, যে কেউ যেন তালিকায় নাম বাদ না পড়ে, এরকম একটা বিষয় আর কি। যে তালিকাটা হয়েছিল সেই তালিকাটা নিয়ে আবার আমরা মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা আবার সংশোধনী এবং এটাতে কোনো সমস্যা যেন না থাকে সেটা সুচারুভাবে করার জন্য কাজ করছি। এমপি মহোদয়গণ আলোচনা করেই তারা তালিকাটা তৈরি করছে। সো তালিকাটা এখনও আসলে বেসিক্যালি চূড়ান্ত না, যে তালিকাটা একটু রিভাইজ করে আমরা একটি যতরূপ সে এমপি মহোদয় সুপারিশ থাকবে, সেখানে ওই সুপারিশ সহ আমরা সেটা পাঠাবো। প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কৃষকদের বছরের সঞ্চয়, তবুও হাল ছাড়েননি তারা। মাটির মানুষেরা জানেন ভেঙে পড়লে চলবে না, আবারও বীজ বুনতে হবে নতুন আশায়। প্রতি বছরই তারা ঋণ নিয়ে এই ফসলগুলো আবাদ করেন, কিন্তু এই বিভিন্ন দুর্যোগ তাদের সহায় সম্বল সব কিছু কেড়ে নেয়। তাই তারা দাবি জানাচ্ছেন সুপরিকল্পিতভাবে এই হাওর অঞ্চল ঘিরে সরকার যেন উদ্যোগ নেয়, যাতে তাদের এই দুর্ভোগ লাঘব হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। বাংলা ভাষায় সবচেয়ে মধুর উচ্চারণ মা। পৃথিবীর সকল মানুষ নিজ ভাষায় গর্ভধারিণীকে যে নামেই ডাকুক না কেন, এর চেয়ে মধুর ডাক আর নেই। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে মা দিবস। দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন কোটি বাঙালি। যার মা বেঁচে আছেন তার কাছে এই স্মৃতিচারণ খানিকটা সুখের হলেও যার মা নেই তার কাছে মা দিবসের স্মৃতিচারণ অনেক বেশি কষ্টের। মিজান শাহজাহানের রিপোর্ট। মা দিবসে মায়েদের প্রতি সম্মান জানাতে দিনব্যাপী নানা আয়োজন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা গেছে ব্যতিক্রমী সব আয়োজন। নেত্রকোনার লিডারল্যান্ড প্রি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনে শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান জানায়। এ সময় তারা মায়ের মাথায় ফুলের মুকুট পরিয়ে দেয়। এদিন মাকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন অনেকেই। তাদের মধ্যে যেমন রত্নগর্ভা রয়েছেন, আছেন এমন মা যিনি দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে প্রতিষ্ঠিত করেছেন নিজের সন্তানকে। মা ও শাশুড়ি মাকে সম্মান জানাতে গিয়ে এক নারী লিখেছেন, মেয়েরা বেশি ভাগ্যবতী, বিয়ের পর নতুন মায়ের ছায়াতলে আশ্রয় পাওয়ার অনন্য সুযোগ হয় তাদের। মা দিবসে অনেকেই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নানা ধরনের স্মৃতিচারণ করছেন, তখন অনেক মা অবস্থান করছেন প্রবীণ নিবাসে।
এসব মায়ের সন্তানেরা তাদের শৈশব কৈশোরের স্মৃতি কতটুকু মনে রাখতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুকে অনেকেই। মা দিবসে একদিকে যেমন বৃদ্ধাশ্রমে থাকা অনেক মায়ের দু চোখে পানি লক্ষ্য করা যাচ্ছে, একই সাথে দেশের বিভিন্ন হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে অনেক মাকে। হামে সন্তান হারিয়ে কোনো কোনো মায়ের আহাজারিতে ভারী হচ্ছে আকাশ বাতাস। মায়েদের এই কান্না থেমে যাবে, পৃথিবীর সব মারা সুখী হবেন, মা দিবসে এতটুকুই প্রত্যাশা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। সকালে চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে তাকে শপথ পড়ান রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। অনুষ্ঠানে অংশ নেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ছাড়াও ভারতের চলচ্চিত্র জগতের তারকারা। বিজয় শপথ পড়ার সময়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা হাজারো মানুষ। এর আগে টানা কয়েকদিন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি, তবে শেষ পর্যন্ত তার দল তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকের সরকার গঠনের পথে সব বাধা দূর হয়ে যায়। রাজনীতিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস নেত্রীকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে নির্দিষ্ট কোনো দলের নয় বরং সবার মুখ্যমন্ত্রী হয়ে কাজ করবেন বলে জানান তিনি। এদিকে বিজেপিকে রুখতে ডান বাম সহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আমি শুভেন্দু অধিকারী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসমুদ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে শুভেন্দু অধিকারী ছুটে যান কবিগুরুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সে সময় তিনি বলেন, এখন থেকে নির্দিষ্ট কোনো দলের নয় গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কাজ করবেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে যখন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ ওঠে, তখন তিনি তার প্রথম দিককার রাজনৈতিক গুরুকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। জানান, মমতাকে নিয়ে কোনো কথা বলতে চান না তিনি। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করব না। ওদিকে বিজেপিকে রুখতে ডান বাম সবাইকে নিয়ে জোট গঠনের কথা জানালেন সাবেক মুখ্যমন্ত্রী। তিনিও বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কট্টরপন্থী সাম্প্রদায়িক শক্তিকে রুখতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে উল্লেখ করলেন। বিজেপিকে যদি রুখতে হয় লেফটিস্ট সবাইকে। এদিকে বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূলের এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায়, আর ফিরহাদ হাকিম হচ্ছেন বিরোধী দলীয় চিফ হুইপ। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের দেয়া 14 দফা শান্তি প্রস্তাব নিয়ে এখনো পর্যালোচনা করছে তেহরান। এর মধ্যেই হরমুজ প্রণালীতে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, বল এখন তেহরানের কোর্টে, তাই তাদের জবাবেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাবের জবাব এখনো দেয়নি ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তেহরানের উত্তরের অপেক্ষায় আছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের জন্য উপযুক্ত সময়ে এই প্রস্তাবের জবাব দেয়া হবে। তবে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় এখনো বেশ কিছু জটিলতা রয়ে গেছে। ওয়াশিংটনের চাওয়া ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক। তেহরান বলছে, যে কোনো সীমাবদ্ধতাই হতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়া সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও দুপক্ষের অবস্থান এখনো বিপরীতমুখী। এরই মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে মস্কো।
Мы видим, как мужественно и героически এমনই থমথমে পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটেন জানিয়েছে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষায় রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS ড্রাগন মোতায়েন করা হচ্ছে। আর ফ্রান্স লোহিত সাগরে পাঠিয়েছে শার্ল দ্য গল বিমানবাহী রণতরী। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর থাকলেও পরিস্থিতি খুবই নাজুক। তাদের মতে তেহরানের জবাবের উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন। জাহিদুল আলম, ATN বাংলা। Diesel electric propulsion. আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে মোট 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। কয়েক ধাপে যোগ্য ব্যক্তিদের যাচাই বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ছাত্র শক্তি, যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানের রাজপথে সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো সময়সীমা আমরা পাইনি যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা আশা করবো যে সরকার দ্রুত সময়ের মধ্যে, যেহেতু ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে একটা টাইমলাইন আমাদেরকে দেওয়া যায়। এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন, এই সময়ের মধ্যে উপজেলা কিভাবে হবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুত তো 5 বছর হতে পারে, 5 মাস হতে পারে। আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। উন্নত রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের মধ্যে যে নৈতিক শিক্ষার প্রয়োজন তা আমাদের দেশে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীতে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের জাতীয় সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের দিক থেকে উন্নত বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। এতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, সরকার পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও যত্নবান এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যে আমাদের রাষ্ট্র এটা একটা অ্যানালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে, অথবা একটা বাটন ফোনের মতো একটা কাজ করে, কিন্তু সমাজ, পৃথিবী, তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজ ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। সচেতনতা কর্মসূচির প্রথম দিনে এডিস মশার লার্ভা শনাক্তে ওয়ার্ড ভিত্তিক জরিপ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে 100টি স্থানে ডেঙ্গু সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয় উত্তর সিটি কর্পোরেশন। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। গত বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় প্রায় 1 লাখেরও বেশি মানুষ, যার মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত হয় 49,000-এরও বেশি। এবছর বর্ষা মৌসুম আসার আগে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে 8 দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার ওয়ার্ড ভিত্তিক এই জরিপের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। যে কারণে জরিপটা করতেছি সেটাও কার্যকর হবে, যে এতগুলো পয়েন্টে আমরা পাইছি, এতগুলো পয়েন্টে অলরেডি আমরা ধ্বংস করে দিছি। সে কাজে এটা আমরা যেটা চাই যে আগের মতো, অর্থাৎ এই বিষয়টা যে যখন এই ব্যাধিটা যখন আসছে, এটাকে কিভাবে আমরা একেবারে শেষ করে দিতে পারি। যে জায়গাগুলোতে লার্ভার সৃষ্টি হয়, এগুলো যদি জনগণ সচেতন হয়, তাহলে কিন্তু লার্ভাটা সৃষ্টি হতে পারে না। অন্যদিকে ঢাকা উত্তর সিটিতেও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 20 দিনে 100টি স্থানে গানের মাধ্যমে সচেতন করা হবে সাধারণ মানুষকে। এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম। এ সময় নিজ নিজ উদ্যোগে বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। আমরা একটা অভ্যাস করতে পারি না, এটা করলেও তো একটা পরিষ্কার অংশ আমরা
অন্তত নিজের কাছে বলতে পারবো যে আমরা করেছি, এই দায়িত্বটা পালন করেছি। আমরা একটা স্লোগানে পরিণত করেছি, শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা করি পরিষ্কার। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে এবার সিটি কর্পোরেশন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। নাটোরে 250 শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলার মিটিং শেষে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি শিশু ও জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের কাছে সেবার মানের খোঁজ খবর নেন। হুইপ দুলু বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা সেবা পায় সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে। রোগীদের সেবাদানে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। অসংখ্য রোগী যারা সিটে জায়গা পায় নাই, ডাক্তাররা তাদেরকে ভর্তি করিয়েছে, তারা ফ্লোরে বারান্দায় তারা অবস্থান করছে। আমরা মনে করি যে 250 বেডের এই হাসপাতালটাকে আরও বাড়িয়ে 500 বেডের হাসপাতাল করা দরকার। আমি আশা করছি যে অতি সত্বর হাসপাতালের এই 250 বেডের হাসপাতাল 500 বেডে উন্নীত হবে বলে আমি বিশ্বাস করি। এবারে অর্থ সংবাদ। মা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক তারা ব্যাংকিং এর যৌথ উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয় দ্য মাদারহুড মুভমেন্ট। এর পাশাপাশি মাতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয় মাদার্স মার্কেট। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন অনুপ্রেরণাদায়ী মা, উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিত্ব, অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরা। মায়েদের আবেগ, সংগ্রাম, সাফল্য এবং দৃঢ়তাকে সম্মান জানাতে এই আয়োজন। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা মা ও নারী উদ্যোক্তাদের ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস এর সম্মাননা দেওয়া হয়। এছাড়াও মাদার্স মার্কেট থেকে একজন সফল নারী উদ্যোক্তাকেও বিশেষ সম্মাননা জানানো হয়। এতে বক্তব্য রাখেন ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে এবং ব্র্যাক ব্যাংক তারার প্রধান মেহরুবা রেজা সহ অন্যান্যরা। স্পেনের টেনেরিফে বন্দরে পৌঁছেছে হান্টা ভাইরাস আক্রান্ত প্রমোত্তরী এমভি হন্টিয়াস। জাহাজটি থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সরিয়ে নেওয়া হচ্ছে। সরাসরি জেটিতে না ভিড়িয়ে টেনেরিফের গ্রানাডিলা বন্দরে জাহাজটিকে নোঙর করা হয়। সেখান থেকে ছোট নৌকায় করে যাত্রী ও কর্মীদের তীরে আনা হচ্ছে। ওশান ওয়াইড এক্সপিডিশনস জানিয়েছে জাহাজটিতে 20টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন। প্রমোত্তরীটিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে এবং জাহাজ ছেড়ে যাওয়া আরও 5 যাত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভাইরাসটিতে সাধারণত ইঁদুরের বর্জ্য থেকে ছড়ালেও বর্তমানে মানুষ থেকে মানুষের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তবে বর্তমানে জাহাজে থাকা কারো শরীরে নতুন করে কোনো উপসর্গ নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবে সমর্থনযোগ্য নয়। সরকারের সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে বলেও জানান আমিরে জামাত। এবারে খেলার খবর। মিরপুর টেস্টের তৃতীয় দিনে 386 রানে অল আউট করে পাকিস্তানের রানের চাকা টেনে ধরে বাংলাদেশ। প্রথম ইনিংসে 27 রানের লিড পায় টাইগাররা। আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে 11 বলে 7 রান তোলে বাংলাদেশ। সব মিলিয়ে 34 রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের আজান আইওয়াজ সেঞ্চুরি করলেও 5 উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরাগ আরমানের রিপোর্ট।
Wanted to carry on. The umpires now. I can't understand this. They've got the light meter out now. সকালের সাফল্য দুপুরে ম্লান হলেও শেষ বিকেলে আবারও ঝলসে ওঠেন বাংলাদেশের বোলাররা। তাতে বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড ২৭ রানের। তৃতীয় দিন শেষে সব মিলিয়ে ৩৪ রানে এগিয়ে টাইগাররা। Just adapt towards the deep point area, and Azan Awais picks up his first Test match 100. Well played, young man. দিনের শুরুতেই পাকিস্তানের রানের লাগামটা টেনে ধরার চেষ্টা ছিল বাংলাদেশের। প্রথম সেশনে সফল হয় ফিল সিমন্সের শিষ্যরা। আগের দিনের এক উইকেটে ১৭৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানের ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ আজান আওয়াইজকে ফিরিয়ে। অবশ্য সাজ করে ফেরার আগে ডেবুটেন্ট আজানের ব্যাট থেকে আসে ১০৩ রান। অধিনায়ক সান মাসুদকে দ্বিতীয় শিকার পরিণত করেন তাসকিন। ৬০ রান করা আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা ১১৯ রানের জুটি করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। জুটি ভাঙে ৫৯ রান করা রিজওয়ানের বিদায়ে। চা বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান। বৃষ্টিতে প্রায় ২ ঘন্টা পর খেলা শুরু হলে কথা বলা শুরু করে মেহেদী হাসান মিরাজের স্পিন। ৩৭ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান। তাইজুল, মিরাজ আর নাহিদ রানার বোলিংয়ে ৩৮৬ রানে গুটিয়ে যায় শান মাসুদের দল। ১০২ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৪তম 5 হারার মালিক এখন মিরাজ। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দলের স্কোরে ৭ রান যোগ করেন। পরাগান মান, এটিএন বাংলা। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী টি-20 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, আর দলে ফিরেছেন তাজ নেহার। গ্রুপ পর্বে ৫ ম্যাচের ৩টিতে জয়ের আশা নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের। বাংলাদেশ দলে পেসার আছেন ২ জন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের এই মেগা ইভেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জনগণের বিরুদ্ধে ফ্যাসিবাদের হাতিয়ার না হতে পুলিশ বাহিনীকে শপথ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে মানবিক হওয়ার নির্দেশ। ঢাকার সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরিতে দিল্লিকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান। আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। জনস্বার্থ সম্পৃক্ত না হওয়ায় বাদ পড়েছে ১,০০০-এর বেশি প্রকল্প। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। ১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেয়ার আশ্বাস সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের। এবং হাওরের পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, সরকারি সহায়তার তালিকায় অনিয়ম না করার আকুতি ভুক্তভোগীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।